আসসালামু আলাইকুম সবাইকে। তোমাতে হারিয়ে যায় গল্পের 15 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সোফায় বসে আছে প্রহন, মিসেস ইয়াসমিন এবং রেদওয়ান চৌধুরী। চৈতি রুমে ড্রেস চেঞ্জ করছে। মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে বলল প্রহন, কি হয়েছিল যার জন্য এমন হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছিলে তোমরা? মিসেস ইয়াসমিন বললেন, তোমার নাম্বার থেকে কল আসছিল যে তুমি নাকি অ্যাক্সিডেন্ট হয়েছো। মিসেস ইয়াসমিনের কথা শুনে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে চোখ গুলগুল করে তাকালো প্রহন। কণ্ঠে একরাশ বিস্ময় নিয়ে বলে উঠল, কি আমি অ্যাক্সিডেন্ট করেছি আমি জানি না? পাশ থেকে রেদওয়ান চৌধুরী বললেন, কিন্তু কলটা তো তোমার ফোন থেকে আসছে। বসা থেকে উঠে দাঁড়ালো প্রহন, পকেট হাতড়ে দেখলো মোবাইল নেই। বিষয়টা পরিষ্কার হয়ে গেল তার কাছে। সোফায় বসতে বসতে বলল, মোবাইল তো চুরি হয়ে গেছে, আর নয়তো কোথাও পড়ে গিয়েছিল, অন্য কেউ পেয়েছে, হয়তো তার অ্যাক্সিডেন্ট হয়েছে। মিসেস ইয়াসমিন কপালে হাত রাখলেন। প্রহন রেদওয়ান চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠলেন, কোন হসপিটালে আছে বলেছে কিছু? আমার তো মোবাইলটা আনতে যেতে হবে, অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, তার চেয়েও বড় কথা অনেকের ওই নাম্বার সেভ আছে। মিসেস ইয়াসমিন ধীরকণ্ঠে হসপিটালের নাম বললেন। প্রহন তখনও যেতে চাইলে দিলেন না তিনি। ভয় কাটেনি এখনো, সকালে নিতে যাবে কথাটা কড়া গলায় বলে দিলেন তিনি। প্রহন আর মায়ের কথার অবাধ্য হলো না। বাড়ির সবার মনের অবস্থা বুঝতে পারছে সে। তবে এই একটা কথা ভেবে ভীষণ ভালো লাগছে যে তার পরিবার তাকে নিয়ে কত চিন্তা করে। রুমে চলে গেল প্রহন। চৈতি বিছানার উপর পা ভাঁজ করে বাবু হয়ে বসে আছে। চুল থেকে পানি পড়ছে, মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। মন খারাপই হাওয়া ছুঁয়ে গেছে তাকে। চোখের কোণে এখনো পানি চিকচিক করছে। সেই সময় মিসেস ইয়াসমিনের মুখে কথাটা শোনার পর এক মুহূর্তের জন্য মনে হয়েছিল কলিজাটা কেউ টেনে ছিঁড়ে ফেলছে। প্রহন দ্রুত পায়ে এগিয়ে গেল চৈতির দিকে। বিছানার উপর তোয়ালে রাখা, তোয়ালে দিয়ে চুল মুখ মুছিয়ে দিয়ে চৈতির সামনাসামনি বসলো। চৈতি নিমেষহীন দৃষ্টিতে প্রহনের দিকে তাকিয়ে আছে। প্রহন চৈতির মূলের মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তখনকার কথা যদি সত্যি হতো, আর যদি আমি মরে যেতাম, আমার কথা মনে পড়তো তোমার? কথাটা বলার দেরি প্রহনের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে ফুপিয়ে কেঁদে ওঠার দেরি হলো না চৈতির। হঠাৎ প্রহনের বুকের ভেতর ব্যথা অনুভব করলো। ব্যথায় কাতর না হয় মুচকি এসে চৈতির চুলের উপর চুমু খেলো। মেয়েটা তাকে কামড়াচ্ছে আর বিড়বিড় করছে। তারপর বলছে, আপনাকে ছাড়া আমি একদম মরে যাব। শহর জুড়ে হিমেল পরশ, রাতের উষ্ণতায় পারদ ক্রমাগত নিম্নমুখী। বাইরে ঠান্ডা হলেও ঘুমন্ত মানবের উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ছে লোমশ বুকে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে একটার ঘরে এসেছে সে। নগরীর কোলাহল নেই এই গভীর রজনীতে। মাঝে মাঝে দু একটা গাড়ির হর্নের আওয়াজ যেন ঝংকার দিয়ে উঠছে নিস্তব্ধ পরিবেশে। রাত জাগা পাখিগুলো ডাকছে। আচমকা ঘুম ভেঙে যায় চৈতির। ঘুম ভাঙতেই রাত জাগা পেঁচার ডাক কর্ণপাত হতেই গা ভারী হয়ে এলো যেন। বুকের ভেতরও কেঁপে উঠলো। অদ্ভুত রকমের পাখির ডাকটাকে ভীষণ ভয় পায় চৈতি। ছোটবেলায় শুনেছিল এই পাখি ডাকলে নাকি আপন কেউ মারা যায়, যদিও এটা যুক্তিহীন গ্রাম্য প্রচলিত কথা। রাত জাগা পাখির কাজ হইতো রাতে ডাকা, কিন্তু এই ডাকটা শুনলে কেন জানি শরীরে কাঁটা দিয়ে ওঠে। ভয়ে প্রহনের পিঠ খামচে ধরে বুকে মুখ গুজে দেয় চৈতি। চৈতির খামচে ধরার কারণে প্রহন ঘুম থেকে ঘুম ঘুম কণ্ঠেই বলে, আছি তো আমি, ভয় পাচ্ছ কেন? কোনো দুঃস্বপ্ন দেখেছ? চৈতি উত্তর দিল না। চোখ থেকে ঘুম পুরোপুরি হারিয়ে গেছে। প্রহন চৈতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমিয়ে পড়ো, ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না, সব ঠিক আছে। ভালো লাগে, খুব ভালো লাগে। এক অন্যরকম শান্তি লাগে মনের গহীনে যখন কিছু না বললেও কেউ একজন বুঝে যায়। চৈতি প্রহনের কাছ থেকে সরে গেল। দূর থেকে আসা পাখির ডাকটাও নেই এখন। দূরে সরে গিয়ে পাশে ফিরতেই কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে চৈতির পিঠ ঠেকিয়ে ফিসফিস করে বলল, দূরে সরে থাকার জন্য এত দূর থেকে আসেনি। আর এদিকে সুন্দর একটা সকাল। 2 দিন এক নাগারে বৃষ্টি হওয়ার পর আজ অম্বরে আদিত্যর দেখা মিলেছে। টানা 2 দিন নিরোদের সাথে লুকোচুরি খেলে আজ ধরিত্রীতে তেজ ছড়াতে পেরে ক্ষান্ত হলো সূর্য। গাছগাছালি সতেজ, ছাদের উপর থেকে পুষ্পের মিষ্টি সৌরভে মৌ মৌ করছে চারপাশ। মুক্ত আকাশে পাখা মেলে উঠছে স্বাধীন পাখিরা। ঘুম থেকে উঠে গুছগাছ শুরু করে দিয়েছে চৈতি। সর্দার সাহেব ফোন করে জানিয়ে দিয়েছেন 8টা বাজার আগে যেন পৌঁছে যায়। সকালে নাস্তাটা করে যাওয়ার জন্য নিষেধ করেছেন তিনি। এমন অদ্ভুত মানুষ হয়, হয়তো হয়। এই যে যেমন সর্দার সাহেব। বেগের চেন টেনে দেয়াল ঘড়ির দিকে এক পলক তাকালো চৈতি। 6টা বেজে 45 মিনিট। প্রহন তৈরি হয়ে বিছানায় বসে আছে ভ্রু কুচকে। চৈতির কাজ করা দেখছে। মেয়েটা আজকেও শাড়ি পরেছে, কলাপাতা রঙের শাড়িটার পার গোলাপি রঙের। প্রহর অপলক দৃষ্টিতে চেয়ে রইল রমণীর দিকে। নিজের মনে নিজেই বলে ওঠে, ভাবা যায় এই মেয়েটাকে বিয়ে করতে আমি রাজিই ছিলাম না, অথচ আজ এই মেয়েকে ছেড়ে থাকতে আমার দম আটকে আসে। মিসেস ইয়াসমিন হাতে করে একটা গয়নার বক্স নিয়ে আসলেন প্রহনের রুমে। বিছানার উপর বক্সটা রেখে চৈতির হাত ধরে কাছে টেনে নিলেন। মোটা মোটা দুটো বালা পরিয়ে দেন চৈতির হাতে। কানে বড় দুল দিতে না পেরে মাঝারি সাইজের দুল পরিয়ে দিলেন। গলায় সাধারণ ডিজাইনের হার পরিয়ে দিয়ে চৈতির দিকে তাকিয়ে মুচকে আসলেন মিসেস ইয়াসমিন। চৈতির ডান হাতের কোণে আঙ্গুলটাতে হালকা কামড় দিয়ে বললেন, কারো নজর না লাগুক। মায়ের কথা শুনে প্রহন বলে, পেতনির উপর আবার কোন পেতনির নজর পড়বে বলো? প্রহনের কথা শুনে ভ্রুকুচকে চোখ ছোট করে তাকায় চৈতি। কোমরে 2 হাত রেখে কিছুটা ঝুঁকে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে পেতনির মতন লাগে কোন দিক থেকে? প্রহন ঠাট্টার স্বরে বলে, সব দিক থেকেই পেতনির মতন লাগে, পেতনি সুন্দরী। বলেই হেসে ওঠে প্রহন। তার হাসির সাথে যোগ দেন মিসেস ইয়াসমিনও। চৈতি দুইজনের দিকে তাকিয়ে রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য রেদওয়ান চৌধুরীর কাছে বিচার দেওয়া। আচ্ছা মতন বকা না খাওয়ালে হবে না, আমাকে পেতনি বলার বিচার দিয়ে দিব আব্বুকে। বিড়বিড় করে বলতে বলতে রেদওয়ান চৌধুরীর রুমের সামনে চলে গেল চৈতি। রেদওয়ান চৌধুরী হাতে ঘড়ি পড়ছিলেন। দরজার সামনে চৈতিকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি এসে ভেতরে ডাক দিলেন। চৈতিকে গাল ফুলিয়ে থাকতে দেখে আদুরে গলায় জিজ্ঞেস করলেন, আমার মাটার কি হয়েছে?
চৈতি রেদওয়ান চৌধুরীর মুখের দিকে তাকিয়ে অভিযোগী কণ্ঠে বলল, আপনার ছেলে আমাকে পেতনি বলেছে, তার কথা শুনে ভালো মা কিছু বলে না, হাসছে শুধু। চৈতির এহেন কথায় রেদওয়ান চৌধুরী হাসবেন না কাঁদবেন বুঝতে পারছেন না। চৈতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুই প্রহনকে শাখামিগো বলে দিবি, তাহলে সুদ হয়ে যাবে। চৈতি ভ্রুকুচকে বলে উঠল, শাখামৃগটা আবার কি? রেদওয়ান চৌধুরী কপাল চাপড়ালেন। সত্যি বলতে শাখামৃগর অর্থ তিনি নিজেও জানেন না। সর্দার সাহেবের বাড়িতে যাওয়ার পথে হসপিটাল থেকে নিজের মোবাইলটা নিয়ে আসে প্রহন। পেশেন্টের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তার কাছে থেকে প্রহন জানতে পারলেন আসলে তার মোবাইলটা চুরি করা হয়েছিল খুব সতর্কভাবে। চুরি করে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে কভার্ড ভ্যানের ধাক্কায় আহত হয়ে যায় মহান মোবাইল চোর। প্রহন এই কথা শুনে চুরির উদ্দেশ্যে বলেছিল, আরো করো চুরি। চুরি করে দৌড়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় পটল তুলতে চলে যাও। হাত পা সব ঠিক আছে, আল্লাহ সবকিছু ঠিক করে দুনিয়ায় পাঠিয়েছেন, তাহলে কাজ করে খাইলে কি হয়? প্রহনের কথার প্রত্যুত্তরে চোর মহাশয় বলেছিল, প্রেমিকার জন্মদিন আজ, তাকে একটা দামি মোবাইল গিফট করতে চেয়েছিলাম। আমার কাছে এত টাকা ছিল না, তাই চুরি করতে বাধ্য হয়েছি। ছেলেটার ভাগ্য ভালো ছিল যে সে অসুস্থ ছিল, তা না হলে এতক্ষণে গালে হাত দিয়ে মুখের ভেতরে দাঁত খুঁজতে হতো। চুরি করা মোবাইল প্রেমিকাকে গিফট করে মহান প্রেমিক হতো, ভাবা যায় এটা? এরাই তো সত্যিকারের প্রেমিক পুরুষ। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মোবাইল চুরি করতে পালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে পড়ে থাকে। প্রহন ফেল করে তাকিয়ে থেকে বলে ওঠে, তা যার জন্য আমার মোবাইল চুরি করলা সে কি আসছে তোমারে দেখতে? পাশ থেকে ছেলেটার এক বন্ধু বলে ওঠে, ও মরলেও নাকি ওর প্রেমিকার কিছু যায় আসে না। আহারে ভালোবাসা, কেউ একজন তাকে খুশি করতে মোবাইল চুরি করে দৌড়ে পালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরতে মরতে বাঁচলো, আর সে বলে কিনা ছেলেটা মরলেও তার কিছু যায় আসে না। অদ্ভুত তো। প্রহনের মায়া হলো ছেলেটার জন্য। দেখে ভদ্রঘরের ছেলেই মনে হয়। ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এখনো অনেক সময় আছে ছোট ভাই, সত্যিকারের ভালোবাসা চিনতে শিখো। হসপিটালের কাহিনীটা চৈতিকে বলেছিল প্রহন। চৈতির সামনেই বসেছিল প্রহন। আচমকা চৈতি প্রহনকে জড়িয়ে ধরে প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে বলে, আমি সত্যিকারের ভালোবাসা পেয়েছি, চিনতেও শিখে গেছি। প্রহন মুচকি হাসে, অদর জুড়ে হাসি দেখাতে নেই বলে, দিন দিন তুমি বেশি জড়িয়ে ধরছো চৈতি। হুটহাট করে এত জড়িয়ে ধরছো কেন? লজ্জা করে না একটা পুরুষকে এমনি করে হুট করে জড়িয়ে ধরতে? শার্টের উপরে প্রহনের বুকের উপর কামড় বসায় চৈতি আরো একটু জড়িয়ে ধরে বলে, আমার একান্ত ব্যক্তিগত সম্পদকে আমি যখনই মন চাইবে জড়িয়ে ধরবো, তাতে আপনার কি? হাসলো প্রহন আলতো করে চৈতির কপালে অদর ছুঁয়ে বলল, আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছ, চালাক হয়েছো দেখছি। চৈতি প্রহনের কাছ থেকে দূরে সরে গেল। জুনাইদা বেগম ডাকছেন। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, এই পর্যন্ত কয়বার আমার কপালে চুমু খেলেন বলেন তো? প্রহন মুচকি হেসে উত্তর দিল, 2বার। চৈতি বলল, মিথ্যেবাদী, 5-6 বার তো দিয়েছেন। চৈতির কথা শুনে অবাক হলো প্রহন। শুধু 2বার ওই চৈতির জানতে দিয়েছে? প্রহন অবাক হয়ে বলল, তুমি কি জানো? চৈতি মুচকি হেসে বলল, কপাল গালগুলো তো আমার ওই। রান্নাঘর থেকে জুনাইদার কণ্ঠ ভেসে আসছে। তিনি উচ্চস্বরে চৈতিকে ডাকছেন। প্রহনকে রুমে রেখে চৈতি চলে যায় মায়ের কাছে। রূপা আর সিফা মিলে ডাইনিং টেবিলে নাস্তা সাজাচ্ছে। রূপাকে দেখে কেমন জানি অন্যরকম লাগছে চৈতির কাছে। মুচকি হাসিটা সরছেই না অধর থেকে। জুনাইদা চৈতিকে দেখে চৈতির উদ্দেশ্যে বললেন, কিরে মা, তোর শ্বশুর শাশুড়িকে ডেকে নিয়ে আয় নাস্তা করার জন্য, অনেক বেলা হয়ে গেছে, সাথে প্রহনকেও ডেকে নিস। চৈতি কিছুক্ষণ মায়ের ঘরমাক্ত শরীরের দিকে নিষ্পলক চেয়ে রইল। আজ যেন মাকে আলাদা রকম সুন্দর লাগছে। হয়তো কখনো এমন করে তাকিয়ে থাকা হয়নি, মায়ের ক্লান্ত মুখটার মায়া দেখা হয়নি। চৈতি রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় রূপা ভেতরে ঢুকে পাশ কাটিয়ে যখন আসছিল, চৈতি তখন বলল, কি খবর ভাবি, এত খুশি খুশি লাগছে কেন? চৈতির কথা শুনে রূপা যেন একটু লজ্জা পেল। চৈতি মৃদু হেসে চলে গেল মিসেস ইয়াসমিন এবং রেদওয়ান চৌধুরীকে ডাকতে। জার্নি করে ক্লান্ত মিসেস ইয়াসমিন বিছানার এক পাশে চোখ বন্ধ করে শুয়েছেন তিনি। রেদওয়ান চৌধুরী বসে বসে বই পড়ছেন। গতকাল রাতে নতুন একটা উপন্যাস পড়া শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। বেগে করে সেই বইটাও নিয়ে চলে এসেছেন। চৈতি দরজায় টুকা দিয়ে বলল, আসবো বাবা। রেদওয়ান চৌধুরী বই থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালেন। চৈতিকে দেখে মুচকি হেসে বললেন, আয় মা। ততক্ষণে মিসেস ইয়াসমিনও শোয়া থেকে উঠে বসেছেন। চৈতি রুমের ভেতরে এসে বলল, আম্মু তোমাদের নাস্তা করার জন্য ডাকতেছে। রেদওয়ান চৌধুরী বইয়ের ভেতর চোখ রেখে উত্তর দিলেন, এই পৃষ্ঠা শেষ করেই যাচ্ছি। মিসেস ইয়াসমিন বিরক্ত হয়ে রেদওয়ান চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, কোথাও যেও কি তোমার শান্তি নেই? আমার জীবনটা তুমি শেষ করে দিলা। আমার শ্বশুর যে কেন তোমার সাথে বইয়ের বিয়ে দিল না, আমারে পুরালা। রেদওয়ান চৌধুরী শুনেও শুনলেন না। মিসেস ইয়াসমিন রাগে গজগজ করে রুম থেকে বেরিয়ে গেলেন। চৈতিও হাসলো, তারপর বলল, জলদি আসুন বাবা। রেদওয়ান চৌধুরীর উদ্দেশ্যে কথাটা বলে রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে চলে গেল চৈতি। প্রহন বিছানায় আধো শোয়া হয়ে বসে মোবাইল টিপছিল। চৈতিকে ভেতরে ঢুকতে দেখে নড়ে চড়ে উঠলো। হাতের মোবাইলটা বিছানার উপর রেখে চৈতির উদ্দেশ্যে বলল, ক্ষুধা লাগছে বউ, তোমার বাড়িতে কি খাইতেও দিবে না নাকি? চৈতি ভ্রুকুচকে বলল, আমাদের বাড়িতে খাবার অভাব পড়েছে, আপাতত কোনো খাবার নাই, আপনি আজ না খেয়েই থাকবেন। প্রহন অসহায় কণ্ঠে বলল, আমার সত্যি খিদা লাগছে তো, রাতেও খাইনি তোমার জন্য। চৈতি বলল, আপনাকে খাইতে যাওয়ার জন্য ডাকতে আসছে আমি, আসুন। প্রহনকে কথাটা বলেই চলে গেল চৈতি। পেছন পেছন প্রহন চলে গেল। সর্দার সাহেব নিজ হাতে মেয়ের শ্বশুর বাড়ির লোকজনদের জন্য বাজার করতে বেরিয়েছেন। জুনাইদা নিজের হাতে সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। চৈতিকে খেতে বসার জন্য বললে সে বলে পরে খাবে। রূপার পাশে গিয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে, সত্যি করে বলো তো কি হয়েছে বড় ভাবি, একটু বেশি অন্যরকম উৎফুল্ল হয়ে গেছে যেন। রূপা এক পলক চৈতির মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে চোখের সামনে আসা চুলগুলো কানের পিছে গুজে
দিয়ে বলল, একটা সুখবর আছে নন্দিনী। চৈতি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কি সুখবর ভাবি? রূপা লাজুক হেসে বলল, আল্লাহর রহমতে তুমি ফুফু হতে যাচ্ছ। রূপার মুখে এমন কথা শুনে খুশিতে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠল চৈতি। রূপা জলদি করে চৈতির হাতে জোর করে চাপ দিয়ে ধরলো। চৈতি বিড়বিড় করে বলল, সরি, একটু বেশি খুশি হয়ে গিয়েছিলাম। এদিকে চৈতির এমন চিৎকার শুনে অবাক চোখে তাকিয়ে আছে সবাই। প্রহন তো জিজ্ঞেস করে ফেলেছে কি হয়েছে। চৈতি মিনমিনে গলায় বলল, কিছু হয় নাই। আর এদিকে রৌদ্র ঝলমলে মধ্যাহ্ন, পাশমান তুলরাশিদের ধীরগতির চলমান স্পষ্ট অম্বরে সর্দার সাহেবের বাড়ির ভেতর থেকে দারুণ সব রান্নার ঘ্রাণ ভেসে আসছে। বিয়ের পর এই প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছেন প্রহন। আয়োজনের কোনো রকম ত্রুটি রাখেননি সর্দার সাহেব এবং জুনাইদা বেগম। সকাল থেকেই এক নাগারে কাজ করে যাচ্ছেন জুনাইদা বেগম। হাঁটুর ব্যথাটা বেড়েছে, কিন্তু তবুও নিজের হাতে মেয়ের জামাইকে রেঁধে খাওয়ানোর জেদ চেপেছে যেন। মিসেস ইয়াসমিন হাতে টুকিটাকি কাজ করে দিতে চাইলেও নারাজ তিনি। কড়া গলায় নিষেধ করে বলেন, আপনি হলেন অতিথি বেয়ান, আপনি কাজ করবেন কেন? এটা একদম উচিত না, আপনি বসে থাকুন, আমি এবং আমার ছেলের বউরা মিলে করছি তো। মিসেস ইয়াসমিন আর কিছু বলতে পারলেন না। রেদওয়ান চৌধুরী সর্দার সাহেবের সাথে গ্রামের পথে হাঁটতে বেরিয়েছেন এই ভর দুপুরে। অনেক বারণ করার পরও শুনেনি তারা। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টি এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে। তো অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।